ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাবো। তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেখতেই পাচ্ছ রামের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ এবং তার বাবার বয়সের 2/5 ভাগ, মানে রামের বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, আবার এই রামের বয়সই রামের বাবার বয়সের 2/5 ভাগ হবে। এই তিনজনের গড় বয়স 46 বছর হলে রাম এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য কত? অপশান এ আছে 68 বছর, বি 88 বছর, সি 58 বছর আছে, ডি 54 বছর আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। ক্লিয়ার? এখানে রামের বয়সটা জানতে বলেছে, রামের বয়সটা বলেছে তার পুত্রের বয়সের বলেছে 3 গুণ, এই রামের বয়সটাই বলেছে তার বাবার বয়সের 2/5 ভাগ। রামের বয়সটা দুবার বলেছে, একবার বলেছে পুত্রের বয়সের 3 গুণ হবে, আবার রামের বয়সটাই বলেছে তার বাবার বয়সের 2। এখানে তার বলতে রামের বয়সের কথা বল, রামের বয়সটা এখানে বলছে তার বলতে রামের কথা বলা হয়েছে, রামের বয়সটা বাবার বয়সের বলেছে 2/5 ভাগ। ঠিক আছে? তো এখন রাম এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য বের করতে দিয়েছে। সমীর সরকার বলছে বি হবে অ্যান্সার। তো কি হবে আমি করছি এটা, তোমরা কমেন্ট করে জানাতে পারো কি হবে অ্যান্সার। ঠিক আছে? আমি রামটাকে মাঝখানে রাখছি, প্রথমে রাখছি রামের বাবা, আর শেষে রাখছি রামের পুত্র। তো কোশ্চেন প্রথমে কি বলেছে? কোশ্চেন প্রথম লাইনে যেটা বলেছে সেটা হচ্ছে রামের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। রামের বয়স কি বলেছে? পুত্রের বয়সের 3 গুণ বলেছে। অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, রামের বয়স কত হবে? 3। 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 হয়। রামের পুত্রের বয়স যদি 1 বছর হয়, রামের বয়স কত? 3 হবে। আচ্ছা, এবার বলেছে পরের লাইনে বলেছে রামের বয়স, পরের লাইনে না, এবং এর পর বলেছে, মানে রামের বয়স বলেছে তার বাবার বয়সের 2/5 ভাগ। ক্লিয়ার? অর্থাৎ বাবার যদি 5 হয়, রামের কত? 2 হবে। পরের লাইনে কি বলেছে? রামের বয়স বাবার বয়সের 2/5 ভাগ, মানে রামের বাবার বয়স যদি 5 হয়, কারণ বাবার বয়স তো বেশি হবে, রামের বয়স কম হবে, 2/5 ভাগ। এই 5টা হয়ে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি 5 ধরে নিচ্ছি রামের বাবার বয়স, আর 2টা ধরছি রামের বয়স। ক্লিয়ার? তাহলে প্রথম লাইনে কি বলেছে আমাদের? রামের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ বলেছে। পুত্রের যদি 1 হয়, রামের কত? 3 হবে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3। এবং দিয়ে বলেছে রামের বয়স বাবার বয়সের 2/5 ভাগ। রামের বাবার বয়স যদি আমি 5 ধরি, রামের কত? 2 হবে। এর পরের লাইনে হলো। এখন বিষয় যেটা, এটা দুটো লাইনে এরকম পরপর হয়ে যাচ্ছে, তো এটাকে আমি চেষ্টা করবো একটা লাইনে আনার। তো কীভাবে একটা লাইনে আনবো দেখে নাও। এটাকে সব থেকে ভালো হয় রামের বয়স 1 আর পুত্রের 3 এরকম না ধরে যদি আমরা এটাকে রামের বয়স 2 আর পুত্রের যদি 6 ধরি তাহলে ভালো হবে, মানে বোঝাতে সুবিধা হবে। রামের যদি বয়স, আমি রামের ছেলের বয়স যদি 2 ধরি, তাহলে রামের বয়স কত? 6 হবে, কারণ এখানে কি বলেছে? রামের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের যদি 2 হয়, 2-এর সঙ্গে 3 গুণ করলে কত? 6 হয়। এটাই হয়ে যাচ্ছে রামের বয়স। ক্লিয়ার? এবার একটা লাইনে আনবো কি করে দেখে নাও। এটাকে একটা লাইনে আনতে হবে। এখানে রামের বাবার, এখানে রাম, আর এখানে রামের পুত্র। ঠিক আছে? তো কিভাবে একটা লাইনে আনবো দেখো। এখানে রামের তো হয়ে গেছে কত? 6। রামের কত লিখেছি? 6 লিখেছি। 2-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2-এর সঙ্গে আমরা জানি 3 গুণ করলে 6 হয়। 2-এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়। তাহলে 5-এর সঙ্গে আমি এখানে 3 গুণ করব। 5-এর সঙ্গে 3 গুণ করলে কত? 15। এটা হয়ে যাবে রামের বাবার বয়স। তাহলে দেখ একটা লাইনে চলে এলো। রামের বাবার তাহলে 15 চলে এলো, রামের চলে এলো 6, আর রামের পুত্রের চলে এলো 2। দেখো অঙ্কটা এবার ইজি হয়ে গেল। আমাদের দুটো ভাগে বলে দিয়েছিল, কিন্তু এটা আমরা একটা লাইনে নিয়ে এলাম। রামের পুত্রের যদি 2 হয়, রামের বয়স বলেছে পুত্রের বয়সে 3 গুণ, পুত্রের আমি 2 ধরেছি, 2-এর 3 গুণ কত? 6। এটা হয়ে যাচ্ছে রামের বয়স। এবং দিয়ে বলেছে রামের বয়স বলেছে বাবার বয়সের 2/5 ভাগ। বাবার 15 হল, এখানে বাবার 5 হলে রামের 2 হচ্ছে, কিন্তু আমি এখানে দেখো একটু চেঞ্জ করে লিখেছি। রামের বাবার যদি 15 হয় তাহলে রামের 6 হবে। তোমরা একটু কাটাকুটি করে দেখো, 2/3 আসবে। রামের বাবার যদি 15 হয়, রামের কত? 6। কাটাকুটি করে দেখো, 3 দিয়ে কাটছে, 3 2 6, 3 5 15, তো 2/5 বেরোচ্ছে। কিন্তু এটাকে এরকমভাবে লিখলাম যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়।
আশা করছি এতদূর বোঝা গেছে প্রত্যেকের। তো এইখান থেকে আমি ধরে নিলাম যে রামের বাবার বয়স আমি ধরে নিলাম 15x বছর, 15x বছর ধরে নিলাম রামের বাবার বয়স। এখান থেকে ধরে নিলাম রামের বয়স 6x বছর ধরে নিলাম, আর এখান থেকে ধরে নিলাম রামের বয়স 2x বছর ধরে নিলাম। ক্লিয়ার? এবার এখানে বলেছে তিনজনের গড় বয়স বলেছে 46 বছর। তিনজনের গড় বয়স কত বলে? 46 বছর। আমি এখানে দেখবো তিনজনের মোট বয়স কত। আমি রামের বাবার বয়স কত দেখছি? 15x বছর। রামের বয়স কত? 6x বছর। আর রামের পুত্রের বয়স কত? 2x বছর। তিনজনের বয়স যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 15 আর 6 21, 21 আর 2 কত? 23, 23x বছর হচ্ছে তিনজনের মোট বয়স। 23x বছর হচ্ছে তিনজনের মোট বয়স। কিন্তু কোশ্চেন অনুযায়ী যদি দেখি তিনজনের গড় বয়স বলেছে 46, এটা গড়ে বলেছে। আমি যদি মোট বয়সে যেতে চাই, গড় বলতে কি বোঝায়? এক একজনের বয়স হচ্ছে 46, তাহলে মোট বয়স কত? এক একজনের যদি 46 হয়, তিনজনের কত হবে? 46 গুণ 3, তাহলে তিনজনের মোট বয়স 46 গুণ 3। আর এই দিক দিয়ে দেখলে তিনজনের মোট বয়স কত? 23x বছর। 15x, 6x, 2x যোগ করলে তিনজনের মোট বয়স 23x বছর। আর কোশ্চেন অনুযায়ী দেখলে তিনজনের মোট বয়স কত? 46 গুণ 3। ক্লিয়ার? এবার এটাকে কাটাকুটি করবো আমরা। দেখো কাটাকুটি যাচ্ছে, 23 দিয়ে 46কে কাটলে কত হচ্ছে? 23 2 46। তার মানে x ইকুয়াল টু 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে। x এর মান আমি কত পেলাম? 6 পেলাম। তাহলে আমরা এখন সঠিকভাবে রামের, এখানে কোশ্চেন জানতে চেয়েছে রাম এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য কত। তো রামের বয়স, রামের বাবার বয়স আমি রামের বয়স আমি কত ধরেছিলাম? 6x ধরেছিলাম। তো 6x মানে কত? x এর মান আমি জেনে গেছি কত? 6। 6 6 36 হয়ে যাচ্ছে রামের বয়স। আর রামের বাবার বয়স কত ধরেছিলাম? 15x বছর ধরেছিলাম। এই 15x মানে কত হচ্ছে? 15 গুণ x এর মান আমি এখন জেনে গেছি কত? 6। x এর জায়গায় 6 বসালাম, 15 6 90 বছর। এটা হয়ে যাচ্ছে রামের বাবার বয়স। এখন কোশ্চেন জানতে চাইছে রাম এবং তার বাবার বয়সের মধ্যে পার্থক্য, মানে 90 আর 36-এর মধ্যে পার্থক্য কত। রামের পুত্রের কিছু জানতে চাইনি। তো 90 আর 36-এর মধ্যে পার্থক্য মানে 90 আর 36 থেকে আমরা কী করবো? পার্থক্য মানে বিয়োগ। তো যদি বিয়োগ করে তাহলে কত হচ্ছে? 54 বছর হচ্ছে। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। বাবিন পাকড়াচি বলছে 54 বছর হবে। একদম সঠিক বলেছে, এটার অ্যান্সার 54 বছর। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে, খুব ইজি অঙ্ক এটা। বাট এটা যদি আমরা এক্স ধরে করি অনেকটা বড় হবে, সময় অনেক লাগবে। বাট এই কনসেপ্ট যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি কনসেপ্টটা, তাহলে কিন্তু খুব সহজে করতে পারো। আমি বোঝালাম বলে সময় লাগলো, বাট তোমরা যদি নিজে নিজে ট্রাই করে দেখবে খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আমি আরেকবার খুব সংক্ষেপে বুঝে পরের অঙ্কতে যাচ্ছি। আমাদের এখানে প্রথমে কি বলেছিল? রামের বয়স তার পুত্রের বয়সে 3 গুণ বলেছিল। ঠিক আছে? তাহলে পুত্রের 2 যদি ধরি তাহলে রামের কত? 6 হচ্ছে। 2-এর সঙ্গে 3 গুণ করলে 6। এবং বলেছে রামের বয়স বাবার বয়সের 5/2 ভাগ। তো রামের বাবার যদি 5 ধরি তাহলে রামের কত? 2 হচ্ছে। 2/5 ভাগ মানে 5 তো বড়, তাহলে রামের বাবার বয়স এটা 5 হবে, আর 2টা ছোট, এটা রামের বয়স হবে। ঠিক আছে? বাট এটা দুটো লাইনে ছিল, এটাকে একটা লাইনে আমি এনেছি। কীভাবে আনলাম? এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমি কী ধরেছিলাম? রামের পুত্রের বয়স 2 বছর, রামের বয়স 6 বছর। কিন্তু এইখানে দেখছি পরের লাইনে রামের বয়সটা আমি 2 ধরেছি, মানে এখানে যেহেতু আছে। এখন 2কে 6 করতে গেলে 2-এর সঙ্গে 3 গুণ করে 6 হয়। তো সেই হিসেবে 5-এর সঙ্গে আমি 3 গুণ করেছি, 5 3 কত? 15 হয়েছে। তাহলে পেয়ে গেলাম একটা লাইনে রামের বাবার বয়স 15, রামের বয়স 6, রামের পুত্রের বয়স 3। কোশ্চেন অনুযায়ী দেখো মিলে গেছে। রামের বয়স পুত্রের বয়সে 3 গুণ, পুত্রের 2 হলে 2-এর 3 গুণ 6, এটা হচ্ছে রামের বয়স। আর তার পরের লাইনে বলেছে রামের বয়স বাবার বয়সের 2/5 ভাগ। তার মানে রামের বাবার যদি 15 হয়, রামের 6 এটা আমি লিখেছি, বাট 15 আর 6 কাটাকুটি করে দেখো তোমরা 2/5 বেরোচ্ছে। তো এইখান থেকে আমরা এক্স ধরে যেটুকু করলাম, আশা করছি এরপর বুঝতে পেরেছো। ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। বলেছে এ বি এর থেকে 16 বছরের বড় বলেছে, কিন্তু বি এর অর্ধেক বয়স এর 1/3 বয়সের সমান। এ বি এর থেকে বলেছে 16 বছরের বড়, কিন্তু বি এর অর্ধেক বয়স এর 1/3 বয়সের সমান বলেছে। এদের বর্তমান বয়স কত? অপশন এ 40 বছর আছে, বি 32 বছর আছে। মানে অপশন এতে এর বয়স বলেছে 40 বছর, বি এর বয়স বলেছে 32 বছর। অপশন বিতে বলেছে এর বয়স বলেছে 48 বছর, বি এর বয়স বলেছে 32 বছর। অপশন সিতে বলেছে এর বয়স 40 বছর, বি এর বয়স বলেছে 30 বছর। অপশন ডিতে আছে এর বয়স 32 বছর বলেছে, বি এর বয়স 16 বছর বলেছে। তো এটা কি অ্যান্সার হবে? কমেন্ট করে জানাতে পারো। এ বলেছে বি এর থেকে 16 বছরের বড় বলেছে, চঞ্চল মণ্ডল বলছে এটা বি অ্যান্সার হবে, অপশন বি। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কি অ্যান্সার হবে। আমরা এটা অপশন টেস্ট করেই করবো, কারণ এইভাবে করলেই সব থেকে তাড়াতাড়ি হবে। কারণ এক্স ধরে করলে অনেকটা সময় লাগবে, তাই আমরা অপশন টেস্ট করবো। আমাদের এখানে প্রথমে কি বলেছে? যে এ বি এর থেকে 16 বছরের বড়। ঠিক আছে? তো বি এর তো এখানে 32 আছে, বি এর থেকে এ বলছে 16 বছরের বড়। তো 32-এর সঙ্গে যদি 16 আমরা প্লাস করে নিশ্চয়ই 40 আসবে না, কারণ এখানে 32-এর সঙ্গে 8 প্লাস করলে 40 হচ্ছে। কোশ্চেন বলেছে
যে এ বি এর থেকে 16 বছরের বড় হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বি এর থেকে 8 বছরের বড় হচ্ছে, তো এটা মিলছে না, অপশান এ আমাদের হলো না, কাটা। আমরা অপশান বিতে যাব। অপশান বিতে যদি যাই, এ বি এর থেকে 16 বছরের বড় বলেছে, বি এর যদি আমি 32 ধরি, তাহলে 32-এর থেকে 16 বছর প্লাস করলে 48 আসছে নাকি দেখবো। 32-এর সঙ্গে যদি আমি 16 প্লাস করি, তাহলে দেখো আমাদের 48 আসছে। তো সেই হিসেবে প্রথম লাইন অনুযায়ী তো মিলল। তারপরে কি বলেছে, কিন্তু বি এর অর্ধেক বয়স বলেছে, এর 1/3 বয়সের সমান বলেছে। বি এর অর্ধেক বয়স, বি এর অর্ধেক বয়স বলতে বি এর বয়স এখানে অপশান বিতে 32 আছে, তো 32-এর যদি অর্ধেক করি তাহলে কত হবে, 16 হবে। এখন এই 16টা বলছে এর 1/3 বয়সের সমান কিনা দেখবো। এর বয়স কত, 48 আছে, তো 48-এর 1/3 করে দেখবো, তাতেও যদি 16 আসে তাহলে আমাদের অপশান বি সঠিক হবে, নাহলে আমরা অপশান সি অথবা ডিতে যাব। ঠিক আছে, তো এর 1/3 করে দেখবো। এর কত, এখানে 48 লেখা আছে, তো 48-এর আমরা 1/3 করবো। 1/3 মানে হচ্ছে 1/3, ঠিক আছে। তো এটা কাটাকুটি করে যদি আমাদের এই 16টা আসে, তাহলে বুঝবো আমাদের অপশান বি সঠিক হবে। তো 3-16 তো 48ই হয়, সকলেই জানো। তো আমাদের 16 আসছে যেহেতু, তাই দেখতে পাচ্ছি আমাদের অপশান বি সঠিক উত্তর হবে। ঠিক আছে, আশা করছি সকলেই বুঝতে পেরেছে, তবু যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে জানাতে পারো। ঠিক আছে, পাবিন পাকড়াসিও বলছে অপশান বি হবে, সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, এক ব্যক্তির বয়স তার মায়ের বয়সের বলেছে 2/5 বলেছে। 8 বছর পরে ওই ব্যক্তির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে, ওই ব্যক্তির মায়ের বর্তমান বয়স কত জানতে চেয়েছে। অপশান এ 32 বছর আছে, বি 36 বছর আছে, সি 40 বছর আছে, ডি 48 বছর আছে। প্রত্যেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবে। এক ব্যক্তির বয়স বলেছে তার মায়ের বয়সের 2/5, 8 বছর পরে ওই ব্যক্তির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে, ওই ব্যক্তির মায়ের বর্তমান বয়স কত জানতে চেয়েছে। অপশান এ 32 বছর আছে, বি 36 বছর আছে, সি 40 বছর আছে, ডি আছে 48 বছর। তো এটা কি অ্যান্সার হবে জানাতে পারো। অর্পিতা সরকার বলছে এটা বি অ্যান্সার হবে। অর্পিতা মাইতি বলছে 40 হবে, অপশান সি। এখানে আমাদের কোশ্চেনে কি বলেছে, এক ব্যক্তির বয়স তার মায়ের বয়সের 2/5 বলেছে, অর্থাৎ এখানে মনে রাখবে 5 আর 2 এর মধ্যে 5 বড়, তা 5 হয়ে যাচ্ছে মায়ের বয়স, 5 হয়ে যাচ্ছে মায়ের বয়স, আর ব্যক্তির বয়স হয়ে যাবে কত, ব্যক্তির বয়স হয়ে যাবে 2। ক্লিয়ার হলে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথম লাইনে কি বলেছে, এক ব্যক্তির বয়স তার মায়ের বয়সের 2/5 বলেছে, 5 বড়, তার মানে এটা হয়ে যাচ্ছে মায়ের বয়স, আর 2টা ছোট, তাহলে 2 হয়ে যাচ্ছে ব্যক্তির বয়স। ক্লিয়ার। এখন তারপরে বলেছে 8 বছর পরে, 8 বছর পরে যদি যাই, 8 বছর পরে গেলে বলছে যে ওই ব্যক্তির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হবে, ওই ব্যক্তির বয়স মায়ের বয়সের অর্ধেক হবে বলেছে, অর্থাৎ মায়ের যদি 2 হয় ব্যক্তির কত হবে, 1। ক্লিয়ার। 8 বছর পরে ব্যক্তির বয়স মায়ের বয়সের অর্ধেক হবে, অর্থাৎ মায়ের যা হবে তার অর্ধেক হবে ব্যক্তির বয়স। আমি এখানে 2 ধরে নিলাম, ব্যক্তির মায়ের যদি 2 হয় তাহলে 2 এর অর্ধেক কত, 1 হয়, এটা হয়ে যাবে ব্যক্তির। ঠিক আছে, এবার দেখবো আমি অঙ্কটা আমি যেহেতু শর্ট ট্রিক্সে করাচ্ছি, তাই দুদিক দিয়ে দেখবো গ্যাপ সমান হচ্ছে কিনা। যদি গ্যাপ সমান হয় খুব সহজে অ্যান্সার করতে পারবো, আর যদি গ্যাপ সমান না হয় তাহলে গ্যাপটা সমান করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 5 আর 2 এর মধ্যে যদি গ্যাপ দেখি, আমি 5 আর 2 এর মধ্যে গ্যাপ দেখলে কত হচ্ছে, 3 হচ্ছে, আর এখানে 2 থেকে 1 গ্যাপ দেখলে কত হচ্ছে, 1 হচ্ছে। দুই দিক দিয়ে গ্যাপ কি সমান হচ্ছে, হচ্ছে না, কারণ এখানে গ্যাপ 3 হচ্ছে, এখানে গ্যাপ 1 হচ্ছে, তাই দুই দিক দিয়ে গ্যাপ সমান হচ্ছে না। তো গ্যাপ সমান করার জন্য আমাদের সমান করতে হবে। তো কীভাবে সমান করবো দেখে নাও। সমান করার জন্য এই পাশাপাশি উপরে দেখবে 5 আর 2 এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 3 হচ্ছে, এই 3 দিয়ে এটাকেও গুণ করবে, এটাকেও গুণ করবে। ঠিক আছে, তো 3 দুগুণে কত হচ্ছে, 6 হচ্ছে। আচ্ছা, 3 দুগুণে কত হচ্ছে, 6 হচ্ছে, আর 3 একে কত হচ্ছে, 3 হচ্ছে। এবার নিচের গ্যাপ, নিচের পাশাপাশি যদি আমরা দেখি, 2 আর 1 ছিল, 2 আর 1-এর মধ্যে গ্যাপ কত, 1 হচ্ছে, 1-এর সঙ্গে 5 গুণ করলে তো 5ই হয়, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়। ক্লিয়ার। তো এটার গুণ করলে তো এরকম যেরকম আছে সেরকমই থাকলে, এটা কোনো চেঞ্জ করলাম না। এবার দেখো গ্যাপ সমান হচ্ছে কিনা। 6 থেকে 5 বিয়োগ করলে গ্যাপ কত হচ্ছে, 1 হচ্ছে, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে গ্যাপ কত হচ্ছে, 1 হচ্ছে। এইবার দেখো দুদিক দিয়ে গ্যাপ সমান হয়ে গেল। তো গ্যাপ সমান করতে গেলে আমরা কীভাবে করি, বোঝা গেল। যদি সমান থাকে ভালো, না হলে করে নিতে হবে। কীভাবে করতে আশা করছি বুঝতে পারলে সকলে। আচ্ছা, এইবার দেখবো আমরা 1-এর সঙ্গে কত গুণ করলে 8 বছর হয়। এই যে গ্যাপ 1 হয়েছে, 1-এর সঙ্গে কত গুণ করলে 8 বছর হচ্ছে, 1-এর সঙ্গে 8 গুণ করলে 8 বছর। ক্লিয়ার।
এখন ব্যক্তির মায়ের বয়স জানতে চেয়েছে, তো 8-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে 8 5 40 হয়ে যাচ্ছে ব্যক্তির মায়ের বয়স, আর 8-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে ব্যক্তির বর্তমান বয়স। আশা করছি প্রত্যেকে বোঝা গেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি হয়ে যাচ্ছে। যেহেতু ব্যক্তির মায়ের বর্তমান বয়স জানতে চাইছে, তো ব্যক্তির মায়ের বর্তমান বয়স কী হবে? 40 হবে। ঠিক আছে, চঞ্চল মণ্ডল সঠিক বলেছে একদম। ব্যক্তির মায়ের বয়স হয়ে যাবে 40 বছর, আর ব্যক্তির বয়স হয়ে যাবে 16 বছর। অর্পিতা সরকারও বলেছে বি হবে না, বি হবে না, 36 হবে না। ঠিক আছে, ব্যক্তির মায়ের বয়স 40 হবে এবং ব্যক্তির বয়স হয়ে যাবে 16 বছর। ঠিক আছে, যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কি বললাম, গ্যাপ সমান থাকলে খুব সহজে করতে পারবো, যদি সমান না থাকে সমান করে নিতে হয়। কীভাবে সমান করতে হয় আশা করছি বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বলেছে একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল বলেছে 11। যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি 2/3 হয়ে যায়। ভগ্নাংশটি কত জানতে চেয়েছে। অপশান এতে আছে 1/2, অপশান বি 3/8 আছে, অপশান সি 5/6 আছে, অপশান ডি আছে 1/10। কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। সকলে লাইক করবে উপকৃত হয়ে থাকলে। একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল 11। যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি 2/3 হয়ে যায়। ভগ্নাংশটি কত। অপশান এ 1/2, বি 3/8, সি 5/6, ডি আছে 1/10। তো কী অ্যান্সার হবে জানাতে পারো। এটা আমরা যদি এক্স ওয়াই ধরে করি অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এটা অপশান টেস্ট করব। অপশান টেস্ট যদি করি, আমরা ভগ্নাংশ বলতে কী বুঝি? চঞ্চল মণ্ডল বলছে ডি হবে অ্যান্সার। আমরা যদি অপশান টেস্ট করে করি, আমরা ভগ্নাংশ কোনগুলোকে বলি? আমরা ভগ্নাংশ বলি ওপরে লব থাকলে এবং নিচে হর থাকলে, এগুলোকে বলি আমরা ভগ্নাংশ। ঠিক আছে, আমি যে কোনো একটা ভগ্নাংশের উদাহরণ নিচ্ছি। ধরো 3/5 নিলাম, তাহলে এই 3 হয়ে যাচ্ছে লব আর হর হয়ে যাচ্ছে 5, এগুলোকে আমরা ভগ্নাংশ বলে থাকি। ঠিক আছে, তো যাই হোক এটা বিষয় নয়, এটা জাস্ট বোঝালাম, অনেকে হয়তো ভগ্নাংশ সম্বন্ধে জানে না। আচ্ছা, চঞ্চল মণ্ডল বলছে না ডি হবে না, বি হবে অ্যান্সার। ঠিক আছে, যাই হোক আমাদের প্রথমে লাইনে আমরা অপশান টেস্ট করছি। অপশান টেস্টে যদি করি, আমাদের এখানে কি আছে? একটি ভগ্নাংশের লব এবং হরের যোগফল বলেছে 11। অপশান এতে কি আছে? 1/2 আছে। 1 হচ্ছে কি লব আর 2 কি হর। লব ও হরের যোগফল কত বলেছে? 11 বলেছে, কিন্তু লব 1 আর হর 2, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 3 হয়, কিন্তু কোশ্চেনে বলছে 11, তো মিলল না, সেই হিসেবে অপশান এ হবে না। এরপর চলে যাবো অপশান বিতে। যদি অপশান বিতে মিলে যায় তাহলে অপশান বি সঠিক হবে, না হলে অপশান সি অথবা ডিতে যাবো। ঠিক আছে, অপশান বিতে কি আছে? অপশান বিতে আছে 3/8 আছে। এই 3 ওপরেরটাকে বলি আমরা লব আর নিচেরটাকে বলি আমরা হর। তো লব এবং হরের যোগফল 11 বলেছে। লব আমার 3 আছে আর হর আমার 8 আছে। 3 আর 8-এর যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে। তো মিলল প্রথম লাইন অনুযায়ী। তারপরে আমাদের কি বলেছে? যদি লবের সাথে 1 যোগ করা হয়, লব আমার 3, 3-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে ওপরে 4 হবে। আর বলেছে হর থেকে 2 বিয়োগ করলে, হর আমি 8 ধরেছি, 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত? 6 হচ্ছে। তাহলে 2 যদি বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি বলছে 2/3 হয়ে যায়। এখন এটা তো 4/6 হচ্ছে, কিন্তু কোশ্চেন বলেছে 2/3, কিন্তু হচ্ছে 2/3 হচ্ছে। কীভাবে হচ্ছে? কাটাকুটি যদি করি, 4 আর 6 2 দিয়ে কাটাকুটি যায়, 4কে 2 দিয়ে কাটলে 2 2 4, 6কে 2 দিয়ে কাটলে 2 3 6, তো 2/3 কিন্তু হচ্ছে। ক্লিয়ার? সেই হিসেবে অপশান বি ধরে যে তোমার হয়ে গেল অ্যান্সার, 2/3 আসছে প্রথম লাইন অনুযায়ী এবং সেকেন্ড লাইন অনুযায়ী হচ্ছে, সেই হিসেবে অপশান বি সঠিক হবে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে, বলেছে আজ থেকে 5 বছর পর সুনয়নার বয়স আরতির তৎকালীন বয়সের 3/4 ভাগ হবে। যদি 5 বছর আগে সুনয়না এবং আরতির বয়সের অনুপাত 2:3 হয়ে থাকে তাহলে আরতির বর্তমান বয়স কত জানতে চেয়েছে। অপশান এ 30 বছর আছে, বি 40 বছর আছে, সি 35 বছর আছে এবং ডি আছে 37 বছর। কি বলেছে? আজ থেকে 5 বছর পর সুনয়নার বয়স, আজ থেকে 5 বছর পর সুনয়নার বয়স বলেছে আরতির তৎকালীন বয়সের 3/4 ভাগ হবে। যদি 5 বছর আগে সুনয়না এবং আরতির বয়সের অনুপাত 2:3 হয়ে থাকে তাহলে আরতির বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তো এখানে দুজনের কথা বলেছে, একজন হচ্ছে সুনয়না এবং আরেকজন হচ্ছে আরতি। তো বলেছে সুনয়নার বয়স আরতির তৎকালীন বয়সের 3/4 ভাগ বলেছে। ঠিক আছে, মানে আজ থেকে 5 বছর পরে। বর্তমান বয়সটা বলে দেয়নি, আমি বর্তমান বয়সটা ব্ল্যাঙ্ক রাখছি,
মানে খালি রাখছি, এটা যেহেতু বলে দেয়নি। ঠিক আছে, তো এই বর্তমান থেকে 5 বছর পরে যদি যাই, সেইটা বলেছে বর্তমান থেকে 5 বছর পর বলেছে সুনয়নার বয়স আরতির বয়সের 3/4 ভাগ। ক্লিয়ার? অর্থাৎ আরতির যদি 4 হয়, সুনয়নার 3 হবে। ঠিক আছে, সুনয়নার বয়স আরতির বয়সের 3/4 ভাগ বলেছে, অর্থাৎ আরতির যদি 4 হয়, সুনয়নার কত? 3 হবে। আমি লিখলাম এখানে আরতির যদি 4 হয়, সুনয়নার হয়ে যাবে 3। আচ্ছা, এরপর বলেছে এটা বর্তমান। এই বর্তমান থেকে বলেছে যদি 5 বছর আগে, মানে বর্তমান থেকে যদি 5 বছর আগে যাওয়া যায়, বর্তমান থেকে 5 বছর আগে যদি যাওয়া যায়, তাহলে বলেছে সুনয়না এবং আরতির বয়সের অনুপাত 2:3। সুনয়না এবং আরতির বয়সের অনুপাত 2:3 হচ্ছে। আচ্ছা, এইবার আমি দেখব গ্যাপ আমার সমান হচ্ছে কিনা। 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 হচ্ছে। আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1 হচ্ছে। দুই দিক দিয়ে গ্যাপ সমান, তাহলে এটা সমান করার দরকার নেই। যদি সমান না থাকতো তাহলে সমান করে নিতাম। কীভাবে করতে হয়? উপরের গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ, আর নিচের গ্যাপ দিয়ে উপরের দুটোকে গুণ, এইভাবে করলে কিন্তু সমান হয়ে যাবে যদি সমান না থাকে। কিন্তু এখানে সমান রয়েছে, তাহলে সমান করছি না। এখানে দুদিক দিয়ে গ্যাপ 1 আছে, সমান আছে। এখন টোটালটা এখানে সময় যদি দেখি, টোটাল সময় কত? 5 বছর। বর্তমান থেকে 5 বছর আগে, বর্তমান থেকে 5 বছর পরে, টোটাল সময় যদি দেখি তাহলে কত? 10 বছর। এখানে গ্যাপ কত হচ্ছে? 1। 1-এর সঙ্গে কত গুণ করলে 10 বছর হয়? 1-এর সঙ্গে যদি আমরা গুণ 10 করি, 1-এর সঙ্গে 10 গুণ করলে তবেই 10 বছর হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বলেছে আরতির বর্তমান বয়স কত। আরতির যদি বর্তমান বয়স যেতে হয়, আগে 5 বছর আগেটা বের করে নিই, তারপর সেখান থেকে 5 প্লাস করে দেবো। ঠিক আছে, আচ্ছা 10 দুগুণে কত হচ্ছে? 10 দুগুণে আমার হচ্ছে 20। এই যে 1-এর সঙ্গে 10 গুণ করলে 10 বছর পেলাম, এই 10 দিয়ে এখানে 2 গুণ করব, তাহলে সুনয়নার বয়স পেয়ে গেলাম 20। 5 বছর আগে, কিন্তু বর্তমান থেকে 5 বছর আগে সুনয়নার বয়স ছিল 20। আর এই 10 দিয়ে যদি 3কে গুণ করি, তাহলে কত হচ্ছে? 3×10 = 30। এটাও কিন্তু বর্তমান থেকে 5 বছর আগে আরতির। তো আরতির তো 5 বছর আগে জানতে চাইনি, আরতির বর্তমান বয়স জানতে চেয়েছে। বর্তমান বয়সে আসতে গেলে এটা 5 বছর আগে হলো, বর্তমান বয়সে আসতে গেলে 5 বছর পরে আসতে হবে। অর্থাৎ এই 30-এর সঙ্গে আমি 5 প্লাস করবো, কত হবে? 35 হবে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 35। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপু বর্মন বলছে 30 না, 30 হবে না। ঠিক আছে, অপশন সি 35 বছর সঠিক অ্যান্সার এটা। আরতির বর্তমান বয়স কত? 35 বছর। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নম্বর 6 বলেছে একটি চতুর্ভুজের কোণের অনুপাত বলেছে 6:3:4:5 বলেছে। একটি ত্রিভুজের সবচেয়ে ছোট কোণ চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের 1/4 বলেছে। ত্রিভুজের বৃহত্তম কোণ বলেছে চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোণের থেকে 10 ডিগ্রি বেশি বলেছে। ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোণটির মান কত জানতে চেয়েছে। অপশন এ আছে 80 ডিগ্রি আছে, বি 60 ডিগ্রি আছে, সি 70 ডিগ্রি আছে, ডি 40 ডিগ্রি আছে। তো এটার কি অ্যান্সার হবে জানাতে পারো। আচ্ছা, মনে রাখবে চতুর্ভুজের 4টি কোণের যোগফল আমরা জানি কত? 360 ডিগ্রি, এটা সকলেই জানো। আর ত্রিভুজ হলে ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি, এটাও সকলেই জানো। এটা মাথায় রাখবে। এখানে চতুর্ভুজের কোণের অনুপাত বলেছে 6:3:4:5 বলেছে। কি বলেছে? চতুর্ভুজের 4টি কোণের অনুপাত কি বলেছে? 6:3:4:5 বলেছে, তাই তো? তো আমি ধরে নিচ্ছি চতুর্ভুজের 4টি কোণ, এই অনুপাত থেকে একটি কোণ ধরে নিচ্ছি 6x, একটি কোণ ধরে নিচ্ছি 3x, একটি কোণ ধরে নিচ্ছি 4x এবং আরেকটি কোণ ধরে নিচ্ছি 5x। তাহলে টোটাল 4টি কোণ হয়ে গেল। এইবার এই চতুর্ভুজের 4টি কোণের যোগফল আমি কি বললাম? 360 ডিগ্রি হয়। তার মানে এই 4টি কোণে যদি যোগ করি 6x, 3x, 4x আর 5x যদি আমি যোগ করি, তাহলে 6 আর 3 কত? 9, 9 আর 4 কত? 14, 13, 13 আর 5 6 আর 3 কত? 9 হচ্ছে, 9 আর 4 কত? 13 এবং 13-র সঙ্গে 5 যোগ করলে কত? 18। তাহলে টোটাল যোগ করলে আমার 18x হচ্ছে। কিন্তু সঠিকভাবে আমরা কি জানি? এখানে তো চতুর্ভুজের 4টি কোণ আমরা ধরে যোগ করে হলো 18x, কিন্তু সঠিকভাবে আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। তাই আমরা লিখতে পারি এই যে যোগফল 18x, এটার সমান 360 ডিগ্রি আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন 18 দিয়ে দেখো, যদি আমরা 360কে কাটি তাহলে 18 দুগুণে 36, আর এই শূন্যটা কেন চলে আসবে, মানে x ইকুয়ালটা আমি কত পেলাম? 20 পেলাম। x ইকুয়ালটা কত পেলাম? 20 পেলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার কোশ্চেন আমাদের কি বলেছে যে একটি ত্রিভুজের সবচেয়ে ছোট কোণ,
চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের 1/4। ত্রিভুজের ছোট কোণটা কি বলেছে? ত্রিভুজের ছোট কোণটা বলেছে যে ত্রিভুজের ছোট কোণটা কি বলেছে? ত্রিভুজের সবচেয়ে ছোট কোণ বলেছে চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের 1/4 বলেছে। চতুর্ভুজের এখানে সব থেকে বড় কোণ কোনটা? 6x, 3x, 4x আর 5x এর মধ্যে সব থেকে বড় কোণ 6x। এখন 6x মানে কত? আমরা বুঝতেই পারছি 6x মানে কত, কারণ x এর মান আমি 20 জেনে গেছি। তো x এর জায়গায় যদি 20 বসিয়ে দিই, তাহলে 20 6 গুণ করলে কত? 6 2 12 মানে 120। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে ত্রিভুজের সবচেয়ে ছোট কোণ বলেছে চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের 1/4। চতুর্ভুজের সবচেয়ে বড় কোণ কত? 120। 120 বলছে 1/4। 1/4 মানে হচ্ছে কত? 1/4। আশা করছি বোঝা গেছে। ত্রিভুজের সবচেয়ে ছোট কোণটা বলছে চতুর্ভুজের সবচেয়ে বড় কোণের 1/4। চতুর্ভুজের সবচেয়ে বড় কোণ 6x মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি 1/4 হচ্ছে ত্রিভুজের ছোট কোণ। কাটাকুটি করলাম, 4 দিয়ে 120কে কাটলে কত হচ্ছে? 30 ডিগ্রি হচ্ছে। তাহলে ত্রিভুজের সবচেয়ে ছোট কোণটা আমরা পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। আচ্ছা, এর পরের লাইনে বলেছে ত্রিভুজের বৃহত্তম কোণ যেটা হবে সেটা বলছে চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ থেকে 10 ডিগ্রি বেশি বলেছে। ত্রিভুজের বৃহত্তম কোণটা কি বলেছে? বৃহত্তম কোণ বলতে সব থেকে বড় কোণটা, এটা কি বলেছে? ত্রিভুজের বৃহত্তম কোণটা কি বলেছে? চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ থেকে 10 ডিগ্রি বেশি। দ্বিতীয় বৃহত্তম কোণ বলতে চতুর্ভুজের সব থেকে বড় কোণ তো 6x, আর তারপরের কোণটা যদি ধরি এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কোণ, যেটা হচ্ছে 5x। যেটা কি 5x। এখন 5x মানে কত? 5x মানে আমি যদি দেখি 5 গুণ x এর মান তো আমরা জেনে গেছি কত? 20 ডিগ্রি, মানে 5 20 কত? 100। ক্লিয়ার? এই 100 থেকে 10 ডিগ্রি বেশি বলছে ত্রিভুজের বৃহত্তম কোণ। যে ত্রিভুজের বৃহত্তম কোণ বলছে চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ থেকে 10 ডিগ্রি বেশি। চতুর্ভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ আমি 100 ডিগ্রি পেলাম, 100 থেকে 10 ডিগ্রি বেশি মানে 110 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে আমার ত্রিভুজের বৃহত্তম কোণ, এই বৃহত্তম কোণ। তো জানতে চাই যে ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোণটি কত। আমি কি বলেছিলাম? ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তো এই 3টি কোণের মধ্যে 2টি কোণের মান আমরা জেনে গেছি, একটা সব থেকে বড় কোণের মান জেনে গেছি, একটা ছোট কোণের মান জেনে গেছি। তাহলে টোটাল 2টো কোণের মান জেনে গেছি। 2টো কোণের যোগফল কত? 110 আর 30 যোগ করলে 140 ডিগ্রি। তাহলে বাকি একটাই তো কোণ পড়ে আছে, সেটা কত হবে? টোটাল 3টি কোণের যোগফল 180, 180-র মধ্যে 2টো কোণের যোগফল 140 হলে বাকি কোণটার মান কত হবে? 180 থেকে 140 মাইনাস করব, 40 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অর্পিতা মাইতি বলছে সঠিক হয়েছে। সাদ্দাম হোসেন বলেছে 6-এর বি 60 ডিগ্রি, না 60 ডিগ্রি হবে না এটা। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, এবং এটাই আজকে লাস্ট অঙ্ক। সেই কারণে সকলে লাইক করবে যারা উপকৃত হয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 কি আছে? দুটি বৃত্তের পরিধি বলেছে যথাক্রমে 132 মিটার বলেছে এবং 176 মিটার বলেছে। এদের ক্ষেত্রফলের পার্থক্য কত বের করতে দিয়েছে। অপশন এ আছে 1078 বর্গমিটার, অপশন বি 1076 বর্গমিটার, অপশন সি 1090 বর্গমিটার, অপশন ডি আছে নান অফ দিস। তো বৃত্তের পরিধি বের করার যে ফর্মুলা, বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হচ্ছে 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে πr²। এটা মনে রাখবে। ঠিক আছে, বৃত্তের পরিধি বের করার ফর্মুলা 2πr, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর ক্ষেত্রফল বের করার ফর্মুলা πr²। এটা লাগবে অঙ্কটা করতে। আচ্ছা, এখানে দুটো বৃত্ত আছে। তো প্রথম বৃত্তের পরিধি বলেছে 132 মিটার। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা আমরা কি জানি? 2πr জানি, কিন্তু কোশ্চেনে কত বলেছে? 132 মিটার বলেছে প্রথম বৃত্তের পরিধি। 2πr যদি আমি ধরি, 2πr তো আমরা জানি ফর্মুলা অনুযায়ী 2πr হচ্ছে, কিন্তু কোশ্চেনে বলেছে 132। আরও একটা বৃত্ত আছে, সেটারও আমি লিখলাম পরিধির ফর্মুলা 2πr লিখলাম, কিন্তু কোশ্চেনে সঠিকভাবে বলেছে বৃত্তের পরিধি কত? 176। আশা করছি বোঝা গেছে। দুটো বৃত্তের পরিধি, একটা বৃত্তের পরিধি 132 আর একটা বৃত্তের পরিধি 176। এখান থেকে আমি 2 লিখলাম। পাই মানে তোমরা মনে রাখবে, পাইয়ের মানটা মনে রাখবে 22/7। ঠিক আছে, তো পাইয়ের জায়গায় সেই কারণে 22/7 বসিয়ে দিলাম, গুণ আর লিখলাম, সমান হচ্ছে 132। এবার একটা কাটাকুটি করবে, মাঝখানে সমান আছে, ওপর আমরা কাটতে পারবো। 2 দিয়ে যদি 132কে কাটি, 2 6 12 13 1, 2 6 12, আবার ওপর কাটবে, দেখো 22 দিয়ে 66কে কাটলে 22 3 66। তাহলে আর ইকুয়াল টু কত? 3 সাথে কোনাকুনি গুণ হবে, কারণ এটা কাটাকুটি যাবে না, 3 সাথে কোনাকুনি গুণ এটা। ঠিক আছে, 3 সাথে 21। তাহলে প্রথম ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত পেলাম? 21 পেলাম। এবার দ্বিতীয়টাতে যাব, 2 লিখলাম, পাই মানে কত জানি? 22/7, গুণ আর লিখলাম, সমান কত আছে? 176।
মাঝখানে সমান আছে, ওপর ওপর কাটতে পারবো। 2 দিয়ে এটাকে কাটছি, 2 8 16, 17 1 16, 2 8 16 হচ্ছে। তাহলে এবার 22 দিয়ে যদি 88কে কাটে তাহলে 22 4 হচ্ছে 88। তাহলে আর ইকুয়াল টু আমার কত হচ্ছে, এবারে কোনাকুনি গুণ করবো, 4 7 গুণ হবে, কোনাকুনি কত হবে, 28 হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আর ইকুয়াল টু 21 পেলাম, দ্বিতীয় ক্ষেত্রে আর ইকুয়াল টু 28 পেলাম। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল আমরা এবার বের করব। আচ্ছা, দুটো বৃত্তের ব্যাসার্ধ তো, তাই একটাকে আমি ধরে নিচ্ছি, প্রথম বৃত্তের ব্যাসার্ধটাকে R1 লিখলাম, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটাকে R2 লিখলাম, তাহলে বোঝাতে সুবিধা হবে। এবার বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। তো ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা তো জানি পাই আর স্কোয়ার, আমরা জানি পাই আর স্কোয়ার। কিন্তু যখন পার্থক্য বের করতে দেবে না, তখন মনে রাখবে ফর্মুলা হচ্ছে পাই R2 স্কোয়ার মাইনাস হচ্ছে R1 স্কোয়ার। কি বললাম, যেহেতু দুটো বৃত্তের বলেছে, ক্ষেত্রফলের পার্থক্য যখন দেবে তখন ফর্মুলা হচ্ছে, যখন পার্থক্য বের করতে দেবে, পাই ব্র্যাকেটে হচ্ছে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। আচ্ছা, সমান দিলাম। পায়ের মান তো আমরা সকলে জানি, পায়ের মান কত বলে দিলাম, 22 সাথে, এটা মনে রাখবে। গুণ দিলাম R2 মান কত 28, তাহলে 28 স্কোয়ার করব, মাইনাস R1 এর মান কত 21, 21 স্কোয়ার করব, সমান দিয়ে পরের লাইনে এলাম, 22/7 লিখলাম, গুণ 28 যদি স্কোয়ার করি, 28 স্কোয়ার মানে 28 গুণ 28, এটা একটু গুণ করে দেখবে। তোমরা একটা ফর্মুলা ফেলে করতে পারো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 28 প্লাস 21 গুণ 28 মাইনাস 21, ওইভাবে করতে পারো, ওইভাবে করলে তাড়াতাড়ি হবে। তবে আমার মনে হয় 21 তো তোমরা সকলে জানো, 21 গুণ করলে তো 441 হয়। তো 28 একটু গুণ করে দেখে নেবে, 28 স্কোয়ার যদি করো। তো আমি একটু গুণ করে দেখছি 28টা, 8 64, 4 হাতে গেল 6, 8 2 16 আর 6 হচ্ছে 22। 2 দিয়ে করলে 2 8 16, 6 হাতে গেল 1, 2 2 4 5, এখানে 4, 6 আর 2 8, 5 আর 2 7, 784 হচ্ছে। তাহলে 784কে আমি এখানে লিখলাম, মাইনাস 21 গুণ করলে হচ্ছে 441, এটা বসিয়ে দিলাম এখানে। এইবার এটা কাটাকুটি করব, এখানে জায়গা নিয়ে আমি সাইডে করছি, 22/7 লিখলাম, গুণ 784 থেকে যদি আমি 441 মাইনাস করি তাহলে আমার হয়ে যাচ্ছে 343। 784 থেকে যদি 441 আমি মাইনাস করি তাহলে আমার হয়ে যায় 343, 343। এটা কাটাকুটি করবো, 7 দিয়ে 343কে কাটি তাহলে আমার হয়ে যাবে 7 4 28, ওখান থেকে 6 নামছে 3 63, মানে 7 9 63। ঠিক আছে, এবার 49 সঙ্গে 22 গুণ করবো, আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 49 সঙ্গে 22 গুণ করবো, তাহলেই ক্ষেত্রফলের পার্থক্যটা কত বেরিয়ে যাবে। ঠিক আছে, 49 সঙ্গে 22টা আমি গুণ করে নিচ্ছি এখানে। 2 9 18, 8 হাতে গেল 1, 2 4 8 রেখে 9, 49 দুগুণে 98, তার মানে এখানে 49 দুগুণে 98 হবে, 8 9, তাহলে 8 বসলো, 9 8 17, 7 হাতে গেল 1, 9 রেখে 10, 1078। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশানে। আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। তো দেখাবে আগামীকাল ঠিক রাত 9টা থেকে 9:30-র মধ্যে। সকলে অ্যাক্টিভ থাকবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। ঠিক আছে, তো দেখে নাও কি বলেছিল, দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 132 মিটার এবং 176 মিটার, ক্ষেত্রফলের পার্থক্য কত জানতে চেয়েছিল। বৃত্তের পরিধি বের করার ফর্মুলা 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা পাই আর স্কোয়ার। ঠিক আছে, দুটো বৃত্তের পরিধি বলেছে, তাই আমি একটা বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরলাম আর একটাকে R2 ধরলাম। ঠিক আছে, তাহলে প্রথম বৃত্তের পরিধি 2πr1 ইকুয়াল টু কত 132, দ্বিতীয় বৃত্তের পরিধি 2πr2 ইকুয়াল টু 176। এখান থেকে R1 মান বার করবো কি করে, 2 বসালাম, পাই মানে 22/7 গুণ R1 ইকুয়াল টু 132। এখান থেকে R1 কাটাকুটি করে কত পেলাম, 21 পেলাম। এদিক দিয়ে আমরা কি করেছিলাম, 2 বসালাম, পাই মানে 22/7 গুণ R2 ইকুয়াল টু 176। এখানে কাটাকুটি করে R2 কত পেলাম, 21 পেলাম। কোশ্চেন জানতে চেয়েছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। তো পার্থক্য বের করার ফর্মুলাও এটা মনে রাখবে, এটা পার্থক্য বের করার ফর্মুলা, পাই ব্র্যাকেটে হচ্ছে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, যেখানে R2 মানে কত 28, তাহলে 28 বসলাম, 28 স্কোয়ার করলাম, মাইনাস R1 মানে কত 21, 21 স্কোয়ার করলাম, তাহলে 28 স্কোয়ার মানে 28 গুণ করলাম 784, 21 স্কোয়ার মানে 21 গুণ করলাম 441, 784 থেকে যদি 441 মাইনাস করে 343 হয়, কাটাকুটি করলাম, 7 দিয়ে 343কে কাটলে 49, 49 সঙ্গে 22 গুণ করলাম 1008, অপশান। ঠিক আছে, সকলে ভালো থেকো, গুড নাইট।